বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা সাজা সর্বোচ্চ ৭ বছর। নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনীর খসড়ায় চূড়ান্ত অনুমোদন। ১৬৬টি সংস্কার প্রস্তাবের ৪২টিতে একমত নয় এলডিপি। ইসি সংস্কারের সুপারিশকে দুর্বল আখ্যা। রবিবার সুপারিশ জমা দেবে বিএনপি। বিভিন্নভাবে সংস্কার বাধাগ্রস্ত করা হচ্ছে অভিযোগ ডক্টর আলী রিয়াজের। নির্বাচন না দিয়ে সংস্কার চলতে থাকলে বিরাজনীতিকরণের শঙ্কা বিশ্লেষকদের। হত্যা মামলা থেকে দায় মুক্তিতে ঘুষ লেনদেনের অভিযোগে মামলার রায়, তারেক বাবর সহ ৮ জন বেকসুর খালাস। মিথ্যা তথ্য দিয়ে ডব্লিউএইচওতে চাকরি সাইমা ওয়াজেদের বিরুদ্ধে দুদকের মামলা। দলীয় ফান্ড থেকে অর্থ আত্মসাৎ, জিএম কাদেরের বিরুদ্ধে তদন্ত শুরু। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিয়ের আশ্বাসে ধর্ষণের সর্বোচ্চ সাজা ৭ বছর এমন বিধান রেখে বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। অন্যদিকে ৩ এপ্রিলও ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। চৈত্র সংক্রান্তিতে পার্বত্য ৩ জেলায় ছুটি থাকবে। সমতলে বাস করা সাঁওতাল গারোরাও এই ছুটি ভোগ করতে পারবেন। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকান্ত। সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। এতে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ ২০২৫-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পরে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আইনটি চূড়ান্ত করার আগে নারী সংগঠনগুলোর মতামত নেওয়া হয়েছে। এখানে বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। এই মামলাগুলো ডিলে হওয়ার পিছনে ডিএনএ টেস্টের একটা বড় ভূমিকা ছিল। তো সেই জায়গাগুলো কিভাবে অ্যাড্রেস করা যায় সেইগুলো মেজার নেওয়া হয়েছে। এবং অ্যাট দ্য সেম টাইম আপনারা জানেন যে আমরা নতুন 2টা ডিএনএ ল্যাবও আমরা করতে যাচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি ৭ বছর করা হয়েছে। এবং সেটার ক্ষেত্রে আরও যা যা সেফগার্ড নেওয়া যায়, যে সমস্ত সেফগার্ড মেজার এই লর ক্ষেত্রে নেওয়া দরকার সেগুলোর ব্যবস্থাও করা হয়েছে। তো আমি ক্যাবিনেট অবশেষে এটা আজকে পাশ করেছেন। উপদেষ্টা পরিষদে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে একদিন এবং চৈত্র সংক্রান্তিতে একদিন সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্তের কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। জনসাধারণের সুবিধার্থে আমরা অলরেডি জানিয়েছি যে ৩রা এপ্রিল ছুটি ঘোষণা করা হয়েছে। এবং আরও একটা ঐতিহাসিক বিষয় হচ্ছে যে আজ এই চৈত্র সংক্রান্তিতে 3টা পার্বত্য ডিস্ট্রিক্টে ছুটি থাকবে। আমরা তো এমনিতে তো পয়লা বৈশাখে থাকে, নির্বাহী আদেশে একটা ছুটির বন্দোবস্ত করা হচ্ছে। এবং এই ছুটিটা এই আমাদের সমতলে যারা জাতিগোষ্ঠী আছেন বাঙালি ছাড়া, যেমন ধরেন সাঁওতাল, খাসিয়া বা গারো, তাদের জন্য এটা প্রযোজ্য হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সরকারি প্রকিউরমেন্ট সিন্ডিকেট করে কয়েকটি কোম্পানি কাজ পেত আগে। সেখানে বেশি প্রতিযোগিতার বিধান রাখা হয়েছে। ই টেন্ডার বা দরপত্র 60 থেকে 100 উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর ঐতিহাসিক হবে বলে আশা করেন তিনি। জাহাঙ্গীর আকান্ত, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্র সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের ১৬৬ সুপারিশের মধ্যে ১২০টিতে একমত পোষণ করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। দলটির চেয়ারম্যান অলি আহমেদের দাবি, নির্বাচন কমিশন সংস্কারে যে সুপারিশ করা হয়েছে তা খুবই দুর্বল। মাঠ প্রশাসন নিরপেক্ষ না হলে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না বলে জানান তিনি। এদিকে সংস্কার ইস্যুতে সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে ঐকমত্য কমিশন। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। সংস্কার প্রশ্নে জাতীয় ঐক্যমত সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত কমিশনের ২য় দফায় সংলাপ শুরু হয়েছে। প্রথম দল হিসেবে বৃহস্পতিবার কমিশনে সংলাপে যোগ দেয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। জাতীয় সংসদ ভবনের এলডি হলে বেলা ৩টায় শুরু হয় সংলাপ। শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। সংলাপের শুরুতেই কথা বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা সংস্কার, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশন সংস্কারে ঐক্যমত কমিশনের ১৬৬টি সুপারিশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন কর্নেল অলি আহমেদ। কিছু জায়গায় আমাদের কিছু অবজারভেশন আছে, তারপরে আছেন বিচার বিভাগ। মোট প্রস্তাব ছিল
23টি প্রস্তাবের মধ্যে আমরা 22টিতে একমত হয়েছি, একটা প্রস্তাব আমরা একমত হই নাই। ইসি পুনর্গঠন সহ কয়েকটি বিষয়ে ঐক্যমত্য কমিশনকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। আপনি যতই কিছু চেষ্টা করেন নির্বাচন সুষ্ঠু করতে পারবেন না যদি দুইজন লোক কাজ না করে। একজন হলো ওসি, আরেকজন হলো ইউএনও। নির্বাচন কমিশনের কাগজগুলি খুবই দুর্বল ছিল, এটা আপনাদেরকে আরো অধিকতর দেখা উচিত ছিল। কারণ একজনের পক্ষে বাহির থেকে সেন্টারে দেখা আর ভিতরে কি ঘটছে ওটা জানা ব্যক্তিগত অভিজ্ঞতা। তাদের উচিত ছিল বিভিন্ন সময় রাজনৈতিক দলের সাথে সংলাপ হয়েছে, সংলাপের সব কাগজগুলি সংগ্রহ করা উচিত ছিল। 38টি রাজনৈতিক দলের মধ্যে এ পর্যন্ত 16টি দল 166টি সুপারিশের উপরে নিজেদের মতামত দিয়েছে। কে কি চিন্তা করতেছে দেশ নিয়ে, কে মাল কামাচ্ছে, কে দেশের জন্য কাজ করতেছে, এগুলি এটা দেখার সুযোগ হোক মানুষের। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। রবিবার ঐক্যমত্য কমিশনে নিজেদের সংস্কার সুপারিশ জমা দেবে বিএনপি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানে সাংবাদিকদের তিনি কথা জানান। সকালে গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মেলার। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, বৈদেশিক সম্পর্ক ও অবস্থা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সংস্কার কমিশনের ঐক্যমত্য সৃষ্টির প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে। জনগণের সমর্থিত সরকার এবং নির্বাচিত সংসদ প্রতিষ্ঠা করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে আলোচনায়। আগামী দিনে ইইউ এর সঙ্গে কিভাবে কাজ করা যায় সেসব বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন ও সংস্কার ঘিরে প্রাতিষ্ঠানিক সহযোগিতা করতে চায় ইইউ। একটি সরকার ব্যতীত কোনো অ্যাডমিনিস্ট্রেশন সেটাকে সাপোর্ট দিয়ে, পুলিশ সাপোর্ট দিয়ে চালানো যায় না, সেটা তো আমরা এখনই লক্ষ্য করছি। তো এই জন্য সবাই মনে করে একটা জনগণের সমর্থিত একটি সরকার, সংসদ যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, সেটা যত তাড়াতাড়ি সম্ভব হলে দেশের অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যায় এবং একটা পলিটিক্যাল ওয়েট ছাড়া অনেকগুলো বিষয় সম্মুখীন হচ্ছে কিন্তু সমাধান করা কঠিন। এই জন্য এই বিষয়টা গুরুত্ব দেওয়া হয়েছে আলোচনায়। সবাই ধারণা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক পথে থাকবো। গণতান্ত্রিক অর্ডারটা ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ জামায়াতে ইসলামী সংস্কারের বিষয়ে প্রস্তাবনা জমা দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে। সকালে সংসদ ভবনে স্থাপিত কার্যালয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রস্তাবনা লিখিত জমা দেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ব্যাপারে কোনো সংশয় নেই। রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করবে কমিশন। তিনি বলেন, সংস্কার বা নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের উপর কোনো চাপ নেই। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াত ইসলামী 5টি সংস্কার কমিশনের সুপারিশের ওপর মতামত জানিয়েছে। বলেন, নির্বাচনের জন্য সরকারকে সময় বেঁধে দেয়নি জামায়াত। ন্যূনতম সংস্কার করে যৌক্তিক সময়ে নির্বাচন হতে পারে। বিভিন্নভাবে সংস্কার বাধাগ্রস্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। নির্বাচন না দিয়ে সংস্কার চলতে থাকলে দেশে বিরাজনীতিকরণ শুরু হতে পারে বলে আশঙ্কা অধ্যাপক দিলারা হাফিজের। নির্বাচন ও সংস্কার পরস্পর বিরোধী নয় মন্তব্য করে যৌক্তিক সংস্কার করে নির্বাচন দেওয়ার তাগিদ দেন বক্তারা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐক্যমত্য ও নাগরিক ভাবনা নিয়ে রাজধানীর সিরিডাপে গোলটেবিলের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। এতে বক্তারা বলেন, দেশের বিরাজমান সংবিধান প্রধানমন্ত্রীকে একচ্ছত্র ক্ষমতা দিয়েছে। এ কারণেই গত 16 বছর দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল উল্লেখ করে বক্তারা বলেন, রাষ্ট্র ক্ষমতায় ভারসাম্য আনা ও জবাবদিহিমূলক দেশ গঠনে সংস্কার জরুরি। বিভিন্নভাবে এই সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে, বাইরে থেকে হচ্ছে, ভেতর থেকে হচ্ছে, এই অর্থে যে যারা মনে করেন যে এইরকম কাঠামো অব্যাহত রাখা দরকার, বিশেষ করে যারা পরাজিত শক্তি তারা এটা মনে করে। ফলে আপনাদের দায়িত্ব হচ্ছে, আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে, আপনারা এই বিষয়গুলোকে নজরে রাখুন, জনগণকে, নাগরিকদের অন্তর্ভুক্ত করুন আলোচনায় এবং তাদের মতামত তুলে ধরুন। সংস্কার করা ছাড়া
বাংলাদেশে জবাবদিহিমূলক রাষ্ট্র তৈরি করা যাবে না। গত 16 বছরের অভিজ্ঞতার মধ্য দিয়ে রাজনীতির ক্ষেত্রে একটা পরিবর্তন এসছে বলেই ভালো মন্দ মিলিয়ে আমরা দেখি বিএনপি 31 দফা একটা সংস্কার প্রস্তাব দিয়েছে। এখানে হয়তো অনেক প্রশ্ন করার সুযোগ আছে, কিন্তু এটাকে আমি অগ্রগতি বলবো যে বিএনপি অনেক কিছু নতুন দিয়েছে যেটা আগে তারা স্বীকার করতো না বা দিতে চাইতো না। সংবিধানে যেসব কালাকানুন ঢুকে আছে এগুলোকে ঝেঁটিয়ে দূর করা এবং সেখানে অধিকার প্রতিষ্ঠা করা, এবং যে অধিকারের ব্যাপারে অনেক সুন্দর প্রস্তাব এখানে রয়েছে সেই অধিকারগুলোকে সুসমন্বিত করা। অপরাধীদের বিচার, নির্বাচন ও সংস্কার একই সাথে সম্পন্নের উপর জোর দেন বক্তারা। যারা বলি সংস্কার বাদ দিয়ে নির্বাচন করতে হবে কিংবা নির্বাচন বাদ দিয়ে সংস্কার করতে হবে, তারা কেউই সঠিক নয়। আমাদের দুটোই করতে হবে এবং একটার জন্য একটা অপেক্ষা করার প্রয়োজনীয়তা নেই। আমরা সমান্তরালভাবে এগুলো চলতে হবে। সংস্কারই চলতে থাকুক, আমাদের নির্বাচনের কোনো দরকার নেই, এই ধারণাটা খুব ভ্রান্ত ধারণা। যদি মনে করেন যে নির্বাচনের দিকে না গিয়ে শুধু সংস্কারের দিকে যাবেন, তাহলে যে জিনিসটা ঘটবে বাংলাদেশে সেটা হলো বিরাজনৈতিকরণ। সংবিধান সংস্কারে প্রজাতন্ত্রের স্থলে জনগণতন্ত্র প্রতিস্থাপনের নামে অহেতুক বিতর্ক সৃষ্টি না করার পরামর্শ দেন কোনো কোনো বক্তা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। একটি হত্যা মামলা থেকে আসামিকে রেহাই দিতে নেয়া কথিত ঘুষের মামলা থেকে বেকসুর খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ছাড়াও বেকসুর খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ মোট ৮ জন। বৃহস্পতিবার বিশেষ জজ আদালত ৩-এর বিচারক এই রায় ঘোষণা করেন। এর ফলে বিচারিক আদালতে তারেক রহমান ও বাবরের বিরুদ্ধে আর কোনো মামলা নেই বলে জানিয়েছেন বিএনপির আইনজীবীরা। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবহান সানভীরকে দায়মুক্তির উদ্দেশ্যে ২১ কোটি টাকা ঘুষ গ্রহণ করা হয়। এতে ১/১১ সময় বাদী হয়ে মামলা করে দুর্নীতি দমন কমিশন। বিএনপির আইনজীবীরা জানান, আসামিদের বিপক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক। জনাব তারেক রহমান এই মামলা থেকে, যেই ষড়যন্ত্র করে তাকে মামলা জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে দেশ থেকে বার করে দিয়েছিলেন, তিনি সেই মামলা থেকে আজকে তিনি মুক্তি পেলেন। ওনাকে খালাস দেওয়া হয়েছে, বেকসুর খালাস। যে ৮ জন আসামি, জনাব বাবর, তাকেও খালাস দিয়েছে। মিথ্যা তথ্যে বিশ্বের স্বাস্থ্য সংস্থায় চাকরি ও সূচনা ফাউন্ডেশনের নামে চাপ দিয়ে ২০ কোটি ব্যাংক থেকে ৩৩ কোটি টাকা আদায়ের অভিযোগে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে আলাদা ২টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। মামলার এজাহারে বলা হয়েছে, সাইমা ওয়াজেদ হোসেন বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা বা শিক্ষা ম্যানুয়াল তৈরি বা রিভিউ সম্পর্কিত কার্যক্রমে অংশ না নিয়েও নিজেকে এই কাজে সংশ্লিষ্ট মর্মে মিথ্যা দাবি করে ২০২৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আবেদন করেন। দ্বিতীয় মামলায় বলা হয়েছে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস ভুক্ত ব্যাংকের সিএসআর খাত থেকে সূচনা ফাউন্ডেশনের নামে ৩৩ কোটি টাকা সহায়তার নামে আদায় করেছেন সাইমা ওয়াজেদ পুতুল ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। পুতুলকে তার পদ থেকে অপসারণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে একটি চিঠিও পাঠিয়েছে দুদক। চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য ও দলীয় ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। দুদকের গোয়েন্দা অনুসন্ধানে উঠে এসেছে ২০১৮ সালে জাতীয় নির্বাচন সংরক্ষিত নারী আসনে ১৮ কোটি টাকার ঘুষ নেন তিনি। পদ বাণিজ্য করতে ৩০১ সদস্য বিশিষ্ট কমিটিকে দ্বিগুণ করে হাতিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। এসব অবৈধ অর্থ সিঙ্গাপুর, লন্ডন ও সিডনিতে পাচারের তথ্য আছে দুদকের কাছে। এসব তথ্যের ভিত্তিতে প্রকাশ্য অনুসন্ধানে নেমেছে দুদক। এদিকে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু তার মেয়ে শালিকার বিরুদ্ধে ৩টি মামলা করেছে দুদক। মামলায় প্রায় ৪০ কোটি টাকার অবৈধ সম্পদ ও প্রায় ১৫০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া বেসরকারি প্রাইম ব্যাংক থেকে ঋণের নামে ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের সাবেক এমডি এহসান খসরু সহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, দেশে কমপ্লায়েন্স কোম্পানিগুলো কষ্টে আছে। যারা
করের জালে নেই তারাই আরামে আছে। বৃহস্পতিবার ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সব চেম্বার নেতাদের সাথে বৈঠকে এনবিআর চেয়ারম্যান ব্যবসায়ীদের স্মরণ করিয়ে দেন 2026 সালের নভেম্বর এলডিসি উত্তোলন করেছে বাংলাদেশ। ব্যবসায়ীদের কাছে প্রকৃত আয় ব্যয়ের হিসাব দাবি করেন এনবিআর চেয়ারম্যান। বলেন, প্রতিষ্ঠানগুলোতে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত হলে করে হার কমালেও রাজস্ব আহরণের প্রভাব পড়বে না। বিজিএমইএ সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী বলেন, বিগত কয়েক বছর ব্যবসার গ্রোথ হয়নি। আওয়ামী লীগ সরকার রপ্তানি বেশি দেখিয়ে এসেছে। কর দিয়ে সরকারি সেবা ঠিক মতো না মেলায় কর দেওয়ার প্রতি সাধারণ মানুষের অনীহা রয়েছে বলেও মনে করেন বক্তারা। আমাদের এলডিসি গ্রাজুয়েশন যখন হয়ে যাবে তখন অটোমেটিক্যালি আমাদের এই ডিউটি স্ট্রাকচারকে ড্রাস্টিক্যালি কমিয়ে ফেলতে হবে এবং এলডিসি গ্রাজুয়েশন আসলে অ্যাভয়েড করা যাবেও না। এটা কিন্তু আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না। আমরা গ্রো করেছি, এটা সত্য। আমরা গ্রো করলে এখন আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা থাকতে পারবো না, কি বলে, লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি হিসাবে। এটা খুবই স্বাভাবিক। তো সেই হিসাবে ওইটাও আমাদের মাথায় রাখা লাগবে। তার মানে আমাদের ট্যাক্সটা কিন্তু আসতে হবে ভ্যাট থেকে এবং ইনকাম ট্যাক্স থেকে। দামে ও মানের কারণে জৌলুস হারাচ্ছে চকবাজারের বাহারি পদের ইফতার বাজার। বড়বাপের পোলায় খায় শিক্ষিত খাসির রোস্টের নামে ইফতারি পণ্য বিক্রি জনমনে হাসির খোরাক তৈরি করেছে। তবে বাহারি রকমের গরু, মুরগির শাহী কাবাব, কেজি ওজনের শাহী জিলাপি, হালিম রোজাদারদের আকর্ষণ বাড়িয়েছে বহুগুণে। রিপোর্ট সৈয়দ আব্দুল মহিতের। এই যে যাদের মুখে হাসি তারাই খাবেন শিক্ষিত খাসি। বাহারি আর ঐতিহ্যের ইফতার মানে চকবাজার। পুরান ঢাকা তো বটেই, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ঐতিহ্যবাহী ইফতারের স্বাদ নিতে ভিড় করেন চকবাজারের শাহী মসজিদের সার্কুলার রোডে। খাইলে রাজা, না খাইলে প্রজা। 15 রোজা পার হতে চলল, অথচ চকবাজারে নেই সেই চিরচেনা ভিড়। যারা ইফতার কিনতে এসেছেন বেশিরভাগই আশপাশের। সবসময় শুনছি চকবাজারে নাকি ভালো ইফতার পাওয়া যায়, ইফতারের জন্য ফেমাস, এই জন্য আসলাম। হালিমের বাজারে আমার মনে হয় এর চেয়ে টেস্টি হালিম আর খাওয়া যায় না। আর খুব ভালো লাগছে হালিম, প্রায় নেই। আমি ওই কোয়েল পাখির এই চিকেনটা চাচ্ছিলাম আর ওই চিকেনটার জন্য আনছি। বিক্রেতাদের দাবি, কম দামে ইফতারের নানা পণ্য বিক্রি করছেন তারা। বিশেষ করে সুতি কাবাব, খাসির লেগ রোস্ট, কোয়েল রোস্ট, আস্ত মুরগির রোস্ট সহ বাহারি ইফতার পণ্য বিক্রি হচ্ছে। শিক্ষিত খাসির রোস্ট বিক্রি হচ্ছে 800 টাকায়, আর দিনে বিক্রি হচ্ছে অন্তত 100-এরও বেশি। এই যে যাদের মুখে হাসি তারাই খাবেন শিক্ষিত খাসি। এই যে যেটা স্কুলে আশেপাশে বড় হয়েছে, যারা চিনে তারাই কিনে। এটাই চকবাজারের সেরা। বড় বাপের পোলায় খায় ঠোঙ্গ বইরা 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 লে যান 800 টাকা পার পিস। এটা স্কুলে আশেপাশে বড় হয়েছে, ঠিক আছে, এই জন্য এটার নাম শিক্ষিত খাসি। আমরা আসছিলাম আসলে শিক্ষিত খাসি দেখতে, যে আসলে শিক্ষিত খাসিটা দেখতে কিরকম। মানে ওনার শিক্ষিত খাসি, আর মানে শিক্ষিত খাসি আর কি বলে, আমরা সবসময় ওখান থেকে খাই। আমরা হলো বাবুর্চি, আমাদের বাবার নাম হলো কালা বাবুর্চি। আমরা এখানে সুতি কাবাব বানাই, এখানে স্পেশাল রুটি আছে, আমাদের কিমা রুটি আছে, চিকেন টিক্কা কাবাব আছে, চিকেন হারাইলি কাবাব আছে, চিকেন রেশমি কাবাব আছে, সব ধরনের কাবাব ইনশাআল্লাহ আমাদের কাছে আছে। ইফতারের স্বস্তি মৌসুমি ফল, নানা ধরনের জুস নিয়েও বসেছেন ব্যবসায়ীরা। ফাস্টফুডের দোকানিরাও তাদের পসরা সাজিয়েছেন চকবাজারের ইফতার বাজারে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা সিটিতে ওয়ার্ড প্রশাসক নিয়োগের চিন্তাভাবনাকে জাতীয় নির্বাচন পেছানোর চক্রান্তের অংশ বলে মনে করছেন বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সন্ধ্যায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে শ্রমিক কর্মচারী ইউনিয়নের আলোচনা সভা ও ইফতার মাহফিলে যোগ দেন বিএনপির এই নেতা। এ সময় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের সাথে বিএনপি কোনোভাবেই জড়িত নয়। এ ধরনের নিয়োগ প্রক্রিয়া আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। এই নিয়োগ প্রক্রিয়ার সাথে যারা যুক্ত থাকবেন তাদের উদ্দেশ্য হুঁশিয়ারিও দিয়েছেন ঢাকা দক্ষিণের এই সাবেক মেয়র প্রার্থী। ইদানিং একটি কথা শুনতে পাচ্ছি যে দক্ষিণ সিটি, উত্তর সিটিতে কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগ দেওয়া হবে। তো এই বিষয়ে আমি যতটুকু জানি, আমাদের প্রধান বক্তা ওনারা পার্টির সিদ্ধান্ত আরও স্পষ্টভাবে ভবিষ্যতে তুলে ধরবেন। আমার জানা মতে যে এই প্রক্রিয়ার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয়ভাবে কোনো সিদ্ধান্ত এখন নাই, এবং এই প্রক্রিয়ার সাথে যারা যুক্ত হবেন তারা কিন্তু আসলে দলের বিপক্ষে অবস্থান করবেন বলে আমরা ধরে নিতে হবে।
ধর্ষণের প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার আইন সংশোধনের যে সিদ্ধান্ত নিয়েছে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশের ধর্ষণের মতো ভয়াবহ অপরাধ বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি। পটুয়াখালীতে ধর্ষণের শিকার কলেজ ছাত্রী ও তার পরিবারের খোঁজ খবর নিতে গিয়ে নাহিদ এই দাবি জানান। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগীর খোঁজ খবর নেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। পরে পটুয়াখালীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হান্নান মাসুদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মুজাহিদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাহিদ আহসান সহ অন্যরা সময় তার সাথে ছিলেন। পথ পেরিয়ে পরিবারের সাথে ইফতার করতে অনেকেই ছোটেন নিজ গন্তব্যে, তবে পথেই যাদের ঘর তাদের ছুটে চলার নেই তারা। কেউ কিছু দিলে সেটি দিয়েই সারতে হয় ইফতার, তা না হয় নিজের সামর্থ্য অনুযায়ী ছোলা মুড়ি কিংবা ভাত দিয়েই ইফতার করেন অনেকে। পথে থাকা অসহায় মানুষের ইফতারের খবর জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। 3 সন্তানের জননী আমেনা খাতুন বাসা ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালা বের করে দেন। এখন রাস্তার ফুটপাতই তার ঘর। মাথা গোজার ঠাঁই না থাকলেও সন্তানদের নিয়ে থাকেন বেশ দুশ্চিন্তায়। সারা বছরই যার রোজা, তার নতুন করে ইফতার নিয়ে নেই ব্যস্ততা, কারণ তার বিশ্বাস কেউ না কেউ দিয়ে যাবে ইফতার। মানে জেনে থাকতাম এখান থেকে বাইর করে দিচ্ছে রুমের থেকে, এই কারণে এই রাস্তা হয়েছি। যদি পাই ভাগ্যতা তাহলে ইফতার করি, নাইলে পারি না, পানি দিয়ে করি, কি করবো। তার মতো আরেক অভাগা ইসহাকুল মিয়া লিভার জটিলতায় স্ত্রী মারা যাওয়ার পর 2 সন্তান নিয়ে ভেসে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায়। ইফতারিতে কিছু না কিছু পেলেও সাহারিতে তেমন কিছু জোটে না। সন্তানদের নিয়ে তাই পথ চেয়ে থাকতে হয় তার মতো ফুটপাতে থাকা অসংখ্য মানুষকে। কষ্ট তো এটি, মানে বাচ্চা কাচ্চারা খাইতে একটু কষ্ট করে, এরপর আমরা আমি রোজা রাখলাম, সেই টাইমে খাওয়ানোর কারণে রোজাটা রাখতে পারি না। তাকে মসজিদের তো ইফতারি দেয়, এন তাই আমরা খাই আর কি। রুম ভাড়ার লাগে বারোওয়ালা মনে করেন বাইর করে দিছে ভাই, বউ বাচ্চা পোলা বানলে রাস্তায় নামছি, কি করা। খুব সংকট অবস্থা ভাই, 3 বেলার জায়গায় 1 বেলা খাইতে খুব কষ্ট হয়ে যায়। বাসায় তাহলে ভাত খাই, আর না হয় মুড়ি টুড়ি নে বানাই, বেগুনি আলু সব কিনে নিতে হয়, নে বানায় খাই। পড়ার জিনিস তো ক্ষয় হয় না, তাও ইত্যাদি কিনাই না, তা ওখানে দেয়, মসজিদ ঘরে দেয়, ওই মসজিদ ঘরে দেয়। ইফতারি করে এখানে কি ওখানে, মানে রাস্তাঘাটে আর কি, বাসা বাড়ি নাই তো, রাস্তায় ঘুমাই, রাস্তায় থাকি। সেরই তো প্রশ্নই হয় না। ইফতারের সময় যে আমাদের ভালো কাজের হোটেল নামে একটা আছে, উনি সবাই প্রত্যেক দিন এসে ইফতারি দিয়ে যায়। ইফতারি যে দেয়, অনেক মানুষ দিয়ে যায় ইফতারি, বিরিয়ানি দেয়, খিচুড়ি দেয়, মুড়ি দেয়, বুট দেয়, ওলাই খায়। আমার স্বামী প্রতিবন্ধী। ইফতারের আগে যখন সবাই পরিবারের সাথে ইফতার করতে দ্রুত গতিতে ছুটে চলেন, তখন রাস্তাতেই থেকে যান এসব অসহায় মানুষ। উঁচুতলায় যখন সবাই সামর্থ্য অনুযায়ী ইফতার করেন, তখন গাছতলায় উচ্চবিত্তের সহায়তায় পথ চেয়ে থাকেন তারা। হয়তো কারো না কারো একটু সহায়তায় মুখে হাসি ফুটবে তাদের পরিবারেও। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামে বেশ জমেছে শেষ দিকের ঈদ কেনাকাটা। বাহারি নানা পোশাকে ঠাসা বিপণী বিতানগুলো, বেদম ভিড় ক্রেতাদের। বাজারে দিন রাতের ব্যবধান কমে গেছে। ভারতকে হটিয়ে ঈদ বাজারে দাপট দেশীয় ও পাকিস্তানি কাপড়ের। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট, ক্যামেরায় সাইফুল ইসলাম। ঈদে নতুন পোশাকে সাজতে সব বয়সী মানুষের স্রোত এখন বিভিন্ন শপিং মলের দিকে। আড়ম্বর পরিবেশে ঈদের কেনাকাটা করছেন সবাই। চট্টগ্রাম মহানগরীর বড় বিপণী কেন্দ্র টেরিবাজার, মিনি সুপার, সেন্ট্রাল প্লাজা, নিউ মার্কেট সহ সবখানেই বেজায় ভিড়। নারীরা কিনছেন শাড়ি, 3 পিস, তার সাথে মিলিয়ে জুতো। ছেলেদের পছন্দের তালিকায় পাঞ্জাবি, পাজামা। শিশুরাও মা বাবার সাথে ঘুরে কিনছে পছন্দের জামা কাপড়। বিপণী কেন্দ্রের পাশাপাশি সমান তালে বিকিনি চলছে সড়কে, ফুটপাতেও। দেশি বিদেশি নয়, গুণমান দেখে পোশাক কিনছেন ক্রেতারা। দাম আগের মতোই বলছেন ক্রেতা বিক্রেতা। ফ্রক, লেহেঙ্গা আর একটা 3 পিস। পাকিস্তানি, ইন্ডিয়ান, বাংলাদেশের মধ্যে যেটা আমাদের পছন্দ হবে সেটাই কিনব। ঈদে যা কিছু কেনা লাগে আর 3 পিস, ব্যাগ, জুতা সবকিছুই কিনতে আসছে, এন্ড সবকিছুই পেয়ে গেছি অনেস্টলি। একসাথে নিচে আমরা শপিং করার জন্য দূর থেকে হলেও এখানেই আসি সবসময়, এবং রিজনেবল প্রাইসে কেনার সুযোগ পাই। আমি আসলে নিজের জন্য আসি দেখতে, দেন আম্মুর জন্য আসি, দেখি পাকিস্তানি, ইন্ডিয়ান সবগুলো কালেকশনই দেখতেছি। আগে ঈদ বাজারে দাপট ছিল ভারতীয় কাপড়ে, এবার দেশীয় কাপড়ের পরেই বেশি বিক্রি হচ্ছে পাকিস্তানি কাপড়।
পাকিস্তানি গারারা, সারারা এবং গাউনের বিশেষ সমাহার, যেটা আমরা এবং ভালো সারা পেয়েছি। 60% বাংলাদেশের প্রোডাক্ট, 30% পাকিস্তানি, 10% ইন্ডিয়ান 10% হবে না, আর কম হবে। বিশেষ করে বাচ্চাদের শপিং এখন পুরোপুরি প্রায় শেষের দিকে, আমরা সেই আইটেমগুলোই বেশি সেল করতেছি। এদিকে মার্কেটের নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন ব্যবসায়ী নেতারা। তাদের দাবি, বাংলাদেশের কাপড়ের মান ভারত পাকিস্তানের থেকেও ভালো। এইটা আসলে আমরা নিজস্ব সিকিউরিটি নিয়োগ করি। আমরা এই যে সিএমপি কমিশনারের পক্ষ থেকে এবং কোতোয়ালি থানার পক্ষ থেকে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা দেন। আর আমাদের বাংলাদেশের প্রোডাক্ট এখন ইন্ডিয়ার প্রোডাক্ট থেকে হার মানাবে। এখন আমরা প্রতিটা দোকানে যেই এই যে বাংলাদেশে যে আমাদের মালগুলো আমরা দেখতে পাচ্ছি, সেটা পাকিস্তানের চেয়েও কম না এবং ইন্ডিয়ার মালামাল থেকে সেটা কম না। ঈদ উপলক্ষে চট্টগ্রামে বেচাকেনা 3000 কোটি টাকা ছাড়িয়ে যায়। এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা ব্যবসায়ীদের। বাংলাভিশন নিউজ ডেস্ক। এবারে খেলা সংবাদ। ফুটবল, ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন শিলংয়ে। 25 মার্চ হবে ম্যাচটি। সকালে ঢাকা ছাড়ে হামজা চৌধুরী, জামাল ভুঁইয়ারা। যাওয়ার আগে 3 জন ফুটবলারকে রেখে গেছেন কোচ হাভিয়ার কাবরেরা। মানিক মাহমুদের রিপোর্ট। বিমানবন্দরে ভিড়টা অন্যান্য সময়ের চেয়ে একটু বেশি। দেশের ফুটবলে গত কয়েকদিনের নতুন উচ্ছ্বাস টের পাওয়া গেল এখানেও। সকাল 9টার ফ্লাইটে বাংলাদেশ জাতীয় দল উড়ে যায় কলকাতার উদ্দেশ্যে। আগামী মঙ্গলবার ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে হাভিয়ার কাবরেরার দল। বিমানবন্দরে এদিনও আগ্রহের কেন্দ্রবিন্দু ছিলেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজাকে নিয়ে প্রশ্নের উত্তরে বেশ উচ্ছ্বাস দলের 2 তারকা সোহেল রানা সিনিয়র ও তপু বর্মনের কণ্ঠে। হামজা খুব তাড়াতাড়ি দলের সাথে মানিয়ে নিতে পারছে, এটা ইতিবাচক মনে করেন সোহেল রানা। হামজা খুবই তাড়াতাড়ি আমাদের সাথে মানিয়ে নিতে পারছে, মনে হচ্ছে যে ও আমাদের সাথে অনেকদিন ধরে খেলতেছে। আমি মনে করি খুব একটা ভালো মনের মানুষ, যেটা আমি মনে করি আসলে একটা প্রত্যেকটা মানুষের থাকা উচিত। হামজাও চাবে যে কোচ যেভাবে চায় ওভাবেই খেলতে। সো ফুটবলের ভাষা ওভারঅল ধরতে গেলে একটাই। তপু বর্মন শুনিয়েছেন উইনিং মেন্টালিটির কথা। প্রিপারেশন, মানসিক সক্ষমতা, চিন্তাধারা পুরোপুরি আলাদা এবার। দেখেন খেলার মজা আছে এবং খেলতেছে, রেগুলার খেলতেছে। তার ফিটনেস নিয়ে তো আনডাউট খুবই ইম্পর্টেন্ট ম্যাচ। সেখানে আমরা যত তাড়াতাড়ি আমাদেরকে তৈরি করে নিতে পারবো, আমার কাছে মনে হয় সেখানে যে আমাদের জন্য ভালো হবে এবং দেশের জন্য ভালো হবে। আমাদের প্রিপারেশন বলেন এবং আমাদের মেন্টাল টাফনেস বলেন এবং আমাদের চিন্তাধারা বলেন, টোটালি ডিফারেন্ট। ভাবনা হলো উইনিং মেন্টালিটি। তো এইভাবেই আমরা আগাচ্ছি এবং এইভাবেই আমরা খেলতে যাচ্ছি। স্কোয়াড থেকে বাদ পড়া 3 খেলোয়াড়, ফরওয়ার্ড আরিফ, পিয়াস আহমেদ নোভা এবং ডিফেন্ডার তাজউদ্দিন। কলকাতা হয়ে ম্যাচের ভেন্যু শিলংয়ে বিকালে পৌঁছায় বাংলাদেশ দল। মানিক মাহমুদ, বাংলাভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা সাজা, সর্বোচ্চ 7 বছর। নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনীর খসড়ায় চূড়ান্ত অনুমোদন। 166টি সংস্কার প্রস্তাবের 42টিতে একমত নয় এলডিপি। ইসি সংস্কারের সুপারিশকে দুর্বল আখ্যা। রবিবার সুপারিশ জমা দেবে বিএনপি। বিভিন্নভাবে সংস্কার বাধাগ্রস্ত করা হচ্ছে অভিযোগ ডক্টর আলী রিয়াজের। নির্বাচন না দিয়ে সংস্কার চলতে থাকলে বিরাজনীতিকরণের শঙ্কা বিশ্লেষকদের। হত্যা মামলা থেকে দায় মুক্তিতে ঘুষ লেনদেনের অভিযোগে মামলার রায়, তারেক বাবর সহ 8 জন বেকসুর খালাস। মিথ্যা তথ্য দিয়ে ডব্লিউএইচওতে চাকরি সাইমা ওয়াজেদের বিরুদ্ধে দুদকের মামলা। দলীয় ফান্ড থেকে অর্থ আত্মসাৎ, জিএম কাদেরের বিরুদ্ধে তদন্ত শুরু। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। ধন্যবাদ সবাইকে।